দেখেছিস মীরা, দেখেছিস তোর বাবা এখনো বাড়িতে ফেরেনি, কে জানে কোথায় আছে। এ মীরা, ওই চারুলতা আবার হঠাৎ করে কোথায় গেল বলতো? আর তার খোঁজে রাজপুত্র অরুণও কেমন হুড়মুড়িয়ে চলে এলো যে। তবে কি চারুলতা সত্যি কোনো বিপদে পড়েছে নাকি? যদি তাই হয় তবে তাকে কে বিপদে ফেলবে বলতো? আমি আর তুই তো কোনো বাণিজ্যে যাওয়ার আগের রাজপুত্র আর এখন আমার চোখের সামনে থাকা এখনকার রাজপুত্রের মধ্যে অনেকটা তফাৎ। রাজপুত্র আমাকে হঠাৎ করে তখনই জলের ভেতর থেকে গুড়মুড়িয়ে এক জলপরি উঠে আসে। তাকে দেখে লতা পাগলি তো দ্বিতীয়বারের মতো রাজেশ বাবু কোনো রকমে রাজপুত্র অরুণের হাত থেকে পালিয়ে সোজা চলে আসে মধুপুর রাজপ্রাসাদে এবং সে হন্যে হয়ে রাজকন্যা জেসমিনের খোঁজ করতে থাকে। রাজকন্যা জেসমিন, রাজকন্যা জেসমিন, কোথায় তুমি? আরে আরে, আপনি এই সময় আমার কক্ষে? আর এভাবে না বলে কই হুড়মুড়িয়ে আমার কক্ষে প্রবেশ করার অনুমতি আপনাকে কে দিয়েছে? আর তাছাড়া আপনি আমার নাম ধরে এভাবে তুমি তুমি করে কথা বলছেন কেন? আপনার সম্বোধন শুনে মনে হচ্ছে আমি আপনার অনেক বছরের পুরনো সহধর্মিণী, কিন্তু আমরা কেউই তো আমাদের এই বিয়েটাই মানিনি। তাহলে এভাবে আমাকে সম্বোধন করার কোনো অধিকার আপনার নেই। কে কার বিয়েটা মানে কি না মানে এইসব বাজ বিচার করার সময় এখন না রাজকন্যা জেসমিন। আমার কথাটা আগে মন দিয়ে শোনো। কি হয়েছে বলুন তো? আপনি এত অস্থির হয়ে আছেন কেন? ও হ্যাঁ, আপনার তো চারুলতার সঙ্গে আজ বিয়ে হওয়ার কথা ছিল। সেসব বাদ দিয়ে আপনি এখানে ছুটে এসেছেন কেন? সে তো মনে হচ্ছে আপনি বোধহয় কোনো কিছু তাড়া খেয়ে এখানে এসেছেন। কি ব্যাপার কি? তার মানে এবারেও আমাদের পরিকল্পনা কাজ করেনি? আপনি কি চারুলতাকে বিয়ে করতে পারেননি রাজেশ বাবু? না না, আমাদের পরিকল্পনা মতো কিছুই হয়নি। আর হয়নি বলেই আমি এভাবে ছুটে তোমার কাছে চলে এসেছি। তুমি এবার আমাকে বাঁচাও রাজকন্যা জেসমিন। এই রাজপুত্র অরুণ আমাকে কিছুতেই ছেড়ে দিবে না। কি? এখানে রাজপুত্র অরুণ এলো কোথা থেকে? রাজপুত্র অরুণ তো বাণিজ্যে গেছে, সে অনেক দূরে। তাকে বাণিজ্যে যেতে তো আমি নিজেই দেখে এসেছি হেমরাজ্য থেকে। এত তাড়াতাড়ি বাণিজ্য ছেড়ে এসে তো তার ফিরে আসার কথা নয়। আপনি কি সব বলে চলেছেন পাগলের মতো? এবার যে আমাদের বিদায় নিতে হবে বুড়িমা। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছে করছিল আপনার কাছে আরো কিছুটা সময় কাটিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার যে আর কোনো উপায় নেই। আমাদের যে এবার ফিরে যেতে হবে। হ্যাঁ যুবরানী চারুলতা, তুমি এমনিতেই অনেক ক্লান্ত। তোমার নিজের শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। এবার হেমরাজ্যে ফিরে তোমায় কটা দিন বিশ্রাম নিয়ে আগে সুস্থ হতে হবে। চারুলতা হেমরাজ্যে ফিরে যাবে? কি বলছো কি বাবা? চারুলতা আমাদের বাড়িতে যাবে না আর? রাজপুত্র অরুণ, আমি আপনার কাছে অনুরোধ করছি, এখান থেকে আমাকে হেমরাজ্যে ফিরিয়ে নিয়ে যাবেন না। আমাকে একবার বাড়ি যেতে হবে। আর এখান থেকে হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দিলে বাবার মনটাও ভীষণ খারাপ হবে। তখন হেমরাজ্যে গিয়ে আমিও শান্তিতে থাকতে পারবো না। তাই আগে আমরা বাড়িতে যাই, তারপর না হয় একসাথে হেমরাজ্যে ফিরে যাব। বেশ, তবে তাই হোক। এবার তাহলে রওনা দিতে হবে। এই যে রাজপুত্র, আমি আপনাদের জন্য গরুর গাড়ির ব্যবস্থা করেছি। আপনারা এখন উঠে পড়ে নিন। গরুর গাড়ি তো দেখতে পাচ্ছি, কিন্তু গাড়োয়াল কোথায়? গাড়োয়ালকে ছাড়া এই গাড়ি বহন করে নিয়ে যাবে কে? কে আবার? তোমার এই দাদা আছে না দিদি, এই ভাই তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ বাবা, তুই তোর দিদিকে সাবধানে পৌঁছে দিয়ে আসবি কিন্তু। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি দিদিদেরকে পৌঁছে দিয়ে আবার নিজে সাবধানে চলে আসবো। এবার আমরা আসি দিদি। ভাগ্যে থাকলে আবার হয়তো দেখা হবে আমাদের। ঠিকই বলেছেন আপনি দাদা। ভাগ্যের মহিমা বোঝা বড় দায়। কখন কার সাথে কোথায় দেখা হয়ে যায় সেটা আমরা কেউ জানি না। ওপরওয়ালা সব আগে থেকে ঠিক করে রাখেন। তিনি চাইলে আমাদের আবার দেখা হবে।
শুরু থেকে এই মহিলাটিকে আমায় কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে আমি ওনাকে কোথাও যেন দেখেছি। আর ওনার কথাগুলো এত রহস্যময় কেন? সে যাকে এখন আমাদের ফিরে যেতে হবে, এইসব নিয়ে চিন্তা করে বসে লাভ নেই। মীরা, আরে ও মীরা, এ কি মা? আমার নাম ধরে কে ডাকছে বলো তো বাড়ির বাইরে থেকে? গলা শুনে তো মনে হচ্ছে ময়না ডাকছে, কিন্তু ময়না জানলো কি করে যে তুই একটু আগেই বাড়িতে এসেছিস? কিভাবে আবার জানলো? এরকম গরম গরম খবর কি আর চাপা থাকে নাকি? বিয়ের পরের দিনই যে আমি নকল গয়না পাওয়ার শখে বাপের বাড়ি চলে এসেছি, এ খবর এতক্ষণে সারা গ্রামে ছড়িয়ে গেছে দেখো গিয়ে। কিন্তু ময়না আমার সাথে দেখা করতে এলো যে, এর কারণ কি বলো তো মা? কি আবার কারণ? নিশ্চয় তোকে টিটকিরি করার জন্য এসেছে। তুই ওকে এ কটা দিন কম ছোট করে তোর কথা কোসনি, তাই তারই শোধ তুলতে এসেছে হয়তো। ও মামা, আমার কথা শুনে আমার বলা কথা শোধ নেবে? আমিও মীরা, আমিও কম যাই না। দেখি না ও আমার কি কথা শোনায়। এরপর জয়া ও মীরা ঘরের বাইরে বেরিয়ে আসে। কি ব্যাপার কি ময়না, তোর তো বিয়ে হয়েছে, এ সময় তো তোর শ্বশুর বাড়ি থেকে ক্যাবলার জন্য রান্না বান্না করার কথা, তা নয় তুই আমাদের বাড়িতে কি করছিস? বিয়ে হয়ে কোথায় স্বামীর সংসার করবি, তা নয় পাড়া বেড়াতে চলে এসেছিস? কাকিমা, ওভাবে কেন বলছো? আমি পাড়া বেড়াতে কোথায় এলাম? আমি তো আমার শোয়ের কাছে এসেছি। আর তাছাড়া ক্যাবলার জন্য রান্না বান্না নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। খুব সকাল সকাল উঠে আমি আর ক্যাবলা একসাথে মিলে রান্না বান্না সেরে ফেলেছি। জানো তো, আমার ছোট্ট সংসারটা খুব সুখের হয়েছে। ক্যাবলা আমায় ভীষণ ভালোবাসে, আমার সব কাজকর্মে আমাকে সাহায্যও করে। তা ময়না, বাড়ি বয়ে এসে তুই তো সুখের সংসারের কি গল্প শোনাতে এসেছিস? না না মীরা, তা কেন? আমি তো তোর কাছে তো শ্বশুর বাড়িতে যেতেই গিয়েছিলাম, কিন্তু যে তুই বিয়ের পরে কেমন সংসার করছিস সেটা দেখার জন্য। কিন্তু তোর শ্বশুর বাড়ি যাওয়ার আগেই পথ থেকে কানা ঘষা শুনতে পেলাম রে, তুই নাকি বাপের বাড়ি ফিরে এসেছিস। তোর শাশুড়ি নাকি তোকে নকল গয়না দিয়েছে, সেই শোকে দুঃখে নাকি তুই বাপের বাড়িই থাকবি। তাই তো তোর কষ্টটাকে একটু ভাগ করে নিতে চলে এলাম আর কি। আমার কষ্টটাকে ভাগ করতে এসেছিস নাকি কাটা গায়ে নুনে চিটা দিতে এসেছিস ময়না? আমার কোনোটারই দরকার পড়ছে না এই মুহূর্তে। যা, তুই এখান থেকে আসতে পারিস। আরে রাগ করিস না, আমি জানি তোর মনটা একটুও ভালো নেই। তুই গয়না নিয়ে কত বড়াই করেছিলিস আমার সঙ্গে, কিন্তু সে বড়াই তো আর টিকলো না। তোর শাশুড়ি তোকে নকল গয়না দিয়েছে, আর সেই দুঃখেই তুই আমার সঙ্গে কথা বলতে চাইছিস না। তুই ভীষণ লজ্জা পাচ্ছিস, তাই না রে? থাক, লজ্জা পেতে হবে না, আমি এসব নিয়ে কিছুই মনে করিনি। ময়না কথাগুলো বলে মুখ টিপে টিপে হাসতে লাগে। মীরা আর জয়া সেগুলো দেখে আরো রেগে যায়। ইস কত বেলা হয়ে গেল, আমি তো ভেবেছিলাম এক মুঠো চাল ডাল যা আছে তা দিয়ে রান্না করে আজকের দিনটা কোনোভাবে পার করে দেব, কিন্তু এখন তো হাঁড়িতে তাকিয়ে দেখছি একটু কিছু অবশিষ্ট নেই। তাহলে আজ আমাকে আবারও মাছ ধরতে হবে, আর চুপি সেগুলো আবার বাজারে বিক্রি করতে হবে। লোকেরা যেন আমি না চিনতে পারে, তা যাই তাহলে। আর সময় নষ্ট না করে বড়শিটা নিয়ে পদ্ম জলাশয়ের দিকে যায়, সেখান থেকে মাছ ধরতে হবে। তো কে জানে আজ আবার কটা মাছ পাবো। এ কথা বলে লতা পাগলি তার ঘরের সামনে থেকে মাছ ধরা বড়শিটি নিয়ে এগিয়ে যায় পদ্ম জলাশয়ের দিকে, এবং জলাশয়ের সামনে গিয়ে দাঁড়াতেই সে তার বড়শিটি জলে ফেলে। বড়শি ছিপের সঙ্গে সুস্বাদু কোনো খাবার না দিলে কি মাছ উঠবে নাকি? আজ তো আমার ঘরে কিছুই ছিল না, পান্তা দুটো ভাতই ছিল, সেটা দিয়ে দিলাম ছিপের সঙ্গে, কিন্তু এদিকে মাছ উঠবে?
এই কি, এই তো বড়শিটা নড়ছে, তার মানে মাছ বেঁধেছে, মাছ বেঁধেছে। এই কথা বলে লতা পাগলি যেই না তার বড়শিটা টেনে তুলতে যাবে, অমনি উল্টো তার বড়শিটিকে যেন টেনে জলের মধ্যে নিয়ে যায়। বড়শিটি হাত ফসকে জলে পড়ে যেতেই লতা পাগলি চেঁচিয়ে ওঠে, আরে আরে, আমার বড়শিটা এভাবে জলে টেনে নিল কে? অনেক অনেক বড় মাছ বেঁধেছিল নাকি? আর সেই মাছের শক্তির সাথে আমি পেরে উঠতে পারিনি বলে আমার বড়শিটা টেনে নিয়ে গেল জলে। এখন আমার কি হবে? আমার কাছে বড়শি না থাকলে আমি মাছ ধরবে বা কি করে, আর কি করে বা সেটা বাজারে বিক্রি করব? লতা পাগলি এসব বলতে থাকে। হঠাৎ করে তখনই জলের ভেতর থেকে গুড়মুড়িয়ে এক জলপরি উঠে আসে। তাকে দেখে লতা পাগলি তো দ্বিতীয়বারের মতো চমকে যায়। কে তুমি? আমার জায়গায় এসে আমাকে জিজ্ঞাসা করছিস যে আমি কে? তোর তো সাহস মন্দ নয়। তার আগে বল তুই কে? আমি লতা, হেমলতা। তুই লতা হোস আর হেমলতা হোস আর কোনো বনের লতা হোস না কেন, তাতে আমার কিচ্ছুটি এসে যায় না। কিন্তু তুই রোজ আমার এই পদ্ম জলাশয় থেকে কেন মাছ ধরছিস আমার অনুমতি ছাড়া? এখান থেকে মাছ ধরতে গেলে যে কারো অনুমতি না লাগে নাকি? যদি সেটা না লাগে সেটা তো আমার জানা ছিল না। বন জঙ্গলের মধ্যে তো এমনিই জলাশয় থাকে, সেটার মালিক তো কেউ হয় না। তাই তো আমি কারো অনুমতি নিইনি। বাহ, তোর দেখছি ভীষণ বুদ্ধি। তুই তোর এত সব বুদ্ধি থেকেও যে কোনো লাভ হলো না। তুই যে আমার পদ্ম জলাশয় থেকে বিনা অনুমতিতে রোজ মাছ ধরছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। একদিন দুদিন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ 3 দিনের দিন যে তোকে আমি ছেড়ে দিতে পারবো না। এই জলাশয়ের মাছেরা আমার কাছে নালিশ করেছে তোর নামে, তাই তোকে যে শাস্তি পেতেই হবে। আমি এই পদ্ম জলাশয়ের রানী। এখানকার পদ্ম ফুল, মাছ, এমনকি ছোট ছোট পোকাগুলো আমার নিজস্ব। আমি দুঃখিত পদ্মরানী, আমার ভুল হয়েছে। আমি এত সব তো জানতাম না। আসলে আমার বাড়িঘর কিচ্ছু নেই। আমার জীবনে অনেক দুঃখ। সময় করে একদিন তোমার সব কিছু বলবো। আর শুধু এইটুকু শোনো যে আমার বাড়িঘর আর আপন বলতে কেউ নেই। আমার সোনামণিকেও কেউ বা কারা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বহু কাল আগে। আমি আমার সোনামণিকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। এখানকার রাজ্যবাসীরা আমাকে রাজ্যের রাজার কাছে নিয়ে যেতে চায়, কিন্তু আমি রাজপ্রাসাদে যেতে ভয় পাই। সেখানে গেলে যদি আমাকে বন্দি করে রাখে, জানো তো আমি না রাজপ্রাসাদে যেতে বড্ড ভয় পাই। জানো তো আমি একসময় অনেকদিন রাজকারাগারে বন্দিও ছিলাম। একদিন কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছি, আর তারপর থেকে আমার সোনামণিকে আমি খুঁজে চলেছি। কিন্তু আজ পর্যন্ত আমি আমার সোনামণিকে কোথাও খুঁজে পাইনি। ওনার কথাগুলো শুনে তো মনে হচ্ছে সত্যি ওনার জীবনে ভীষণ দুঃখ। তাহলে কি ওনাকে শাস্তি দেওয়াটা আদৌ ঠিক হবে? কিন্তু মাছেরা যে আমার কাছে নালিশ জানিয়েছে ওনার নামে, সেজন্য ওনাকে তো একটা শাস্তি দিতেই হবে। বাণিজ্যে যাওয়ার আগের রাজপুত্র আর এখন আমার চোখের সামনে থাকা এখনকার রাজপুত্রের মধ্যে অনেকটা তফাৎ। রাজপুত্র আমাকে নিয়ে কতটা চিন্তিত, সে আমাকে বাঁচানোর জন্য এত দূর ছুটে এসেছে। কিন্তু রাজপুত্র কি করে জানলো যে আমি বিপদে পড়েছি? এটা বোধহয় ভালোবাসারই টান, যার মাধ্যমে আপনজন বিপদে পড়লে অনুভব করা যায়। আমি যতবার বিপদে পড়েছি রাজপুত্র আমায় বাঁচাতে ছুটে এসেছে। রাজপুত্রের এই ত্যাগের মূল্য আমি কি দিতে পারবো? এই তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। কিরে সারুমা, নাম গাড়ি থেকে। কি ভাবছিস বলতো গাড়িতে বসে বসে? ও মা, হ্যাঁ তাই তো, আমরা বাড়িতে পৌঁছে গেছি। কখন এতটা পথ ফুরিয়ে গেল বাবা? অন্য ধ্যানে মগ্ন থাকলে কি করে পথ অনুমান করবে তুমি যুবরানী? হ্যাঁ,
দিদি তো সারা পথ রাজপুত্রের চোখের দিকে সে কি যেন ভাবতে লাগছিল, আমিও খেয়াল করেছি কয়েকবার। তোমরা এসো তাহলে, আমি বাড়ির ভেতরে গেলাম। চারুলতার বাবা এই কথা বলে বাড়ির ভেতরে চলে যায়, আর চারুলতা যেন লজ্জায় গুটিয়ে পড়ে। এই ভাই, তোমাদের মুখে কি কিছু আটকায় না নাকি? বাবার সামনে অমন কথা বলতে গেলে কেন? বাবাও লজ্জা পেয়ে গেল, আর এদিকে আমিও। তোমার ভাই তো ভুল কিছু বলেনি যুবরানী, সত্যিটাই বলেছে। সারা পথ তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিলে বলো তো? দাদ, কিচ্ছু না, আপনি আসুন তো। আর এই যে ভাই, তুমি একবার বাড়ির ভেতর যাবে না? না না দিদি, আজ তোমার বাড়ি চিনে গেলাম, এরপরে অন্য সময় আসবো খন। এখন আমাকে রওনা দিতে হবে, নয়তো বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, মা আবার চিন্তা করবে। তাহলে তুমি এবার এসো। এ কথা বলে চারুলতা আর রাজপুত্র বাড়ির ভেতরে চলে যায়, আর গরুর গাড়িটির সঙ্গে করে চারুলতার পাতানো সেই ভাইও চলে যায় তার বাড়ির দিকে। আপনি ভুলভাল এসব কাণ্ড করে রেখে এসে আমার কাছে আশ্রয় চাচ্ছেন? আমি এখন আপনাকে আশ্রয় দেব কিভাবে? আপনাকে আশ্রয় দিতে গিয়ে আমি নিজে বিপদে পড়বো নাকি? আমরা যা করেছি, যেসব করেছি, সবাই সবার পরামর্শ নিয়েই করেছি। এখন আমি বিপদে পড়েছে দেখে আমায় এভাবে দূরে ঠেলে দেবেন না রাজকন্যা জেসমিন। দূরে ঠেলে দেব না তো কি করব? রাজপুত্র জেনে গেছে যে চারুলতাকে বিপদে ফেলার পেছনে আপনিই দায়ী, আর সে আপনাকে নিজের চোখে দেখেছে, আর তার আগে আপনি এখানে এসেছেন। এখন যদি আপনার সঙ্গে আমার বা পিসিমাকে দেখে নেয়, তাহলে তো রাজপুত্রের চোখে আমরাও শত্রু হয়ে যাব। রাজপুত্র বুঝে যাবে এর পেছনে শুধু আপনিই দায়ী নন, পিসিমা এবং আমারও হাত রয়েছে। হেমরাজ্যে যাওয়াও আমার জন্য সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? কোথায় যাব? কিছু একটা বুদ্ধি তো দিন আমাকে মুক্ত করবার। সত্যি তো রাজেশ বাবু অনেক বিপদে পড়েছে। ওনাকে তো এইভাবে বিপদের মুখে ঠেলে দেওয়াটা উচিত হবে না। উনি আমাদের জন্য অনেক বড় একটা হাতিয়ার। ওনাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজ হাসিল করতে পারবো। পিসিমাকে আজকে হেমরাজ্যে ফিরে যেতে হলো। পিসিমা এখানে থাকলে কোনো না কোনো একটা বুদ্ধি বের করতো। এখন আমি কি করি? আমাকে একটু ভাবতে দিন রাজেশ বাবু, আমি দেখি আপনাকে বাঁচানোর কোনো পথ খুঁজে বের করতে পারি কি না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।